গাজার সমর্থনে যেন যুদ্ধের ক্ষেত্রটা ক্রমশই বিস্তৃত হচ্ছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আবারও সরাসরি ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর ক্ষেপণাস্ত্র হামলার আওতায় এসেছে। কে ভেবেছিল ভূমধ্য সাগর থেকে অনেক দূরে থাকা ইয়েমেন ইসরায়েলের কেন্দ্রে এমন আঘাত হানতে পারে? বেন গুরিয়নে জুলফিকারের আঘাত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন তারা সফলভাবে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র আক্রমণ সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি এই হামলার প্রভাব ছিল ব্যাপক। ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলের ৩০০টিরও বেশি শহরে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলিকে বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে যেতে হয়। শুধু তাই নয়, বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধ করে দিতে হয়। এই একটি সফল হামলা ইসরায়েলের আকাশপথে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই সামরিক অভিযান চালিয়ে যাবে এবং নৌ অবরোধ বজায় রাখবেন। নৌ অবরোধ সাগরে এক নতুন অধ্যায়। ইসরায়েলি সশস্ত্র বাহিনী শুধু আকাশপথেই সীমাবদ্ধ থাকেনি, সাগরেও তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এই অভিযানের অংশ হিসেবে তারা উম্মে আল রাশরাশ বন্দরের দিকে যাওয়া ইটার্নিটি সি নামের একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। ইয়েমেনি নৌবাহিনী জাহাজ ডোবানোর সেই ফুটেজও প্রকাশ করেছে। কিন্তু এখানেই আছে এক চমক। ইয়েমেনি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার সময় তারা জাহাজের ক্রুদের সাথে যোগাযোগ করেছিল। ফুটেজে দেখা যায় নৌ অপারেটররা জাহাজের ক্যাপ্টেনকে আশ্বস্ত করছেন যে উদ্ধার নৌকা আসছে এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এটি এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে কঠোর অবরোধের অংশ হিসেবে জাহাজ ডুবিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে মানবিকতার খাতিরে ক্রুদের জীবন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কয়েকদিনের মধ্যে ডুবিয়ে দেওয়া দ্বিতীয় জাহাজ। এর আগে লোহিত সাগরে ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজকেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে ডুবিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের এই পদক্ষেপ স্পষ্ট করে যে তারা কেবল গাজার সমর্থনে সামরিক অভিযান চালাচ্ছে না, বরং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে। তাদের এই চলমান প্রতিরোধ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে ইসরায়েল সম্পর্কিত কোম্পানির মালিকানাধীন সব জাহাজ এখন থেকে তাদের বৈধ লক্ষ্যবস্তু। তারা দাবি করে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ না ওঠা পর্যন্ত ইসরায়েলি নৌ চলাচল বন্ধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের এই নতুন সক্ষমতা ইসরায়েলি দখলদারের জন্য একটি বড় সংকেত, যা ইঙ্গিত দেয় এই অঞ্চলে ইসরায়েলের ক্ষমতা ক্রমেই সীমিত হচ্ছে এবং তারা প্রতিরোধ অক্ষের চাপের মুখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইয়েমেনের সাম্প্রতিক সামরিক সক্ষমতা ও দৃঢ়তা স্পষ্ট করে যে ইরানের প্রতিরোধ অক্ষের হাতে এখনো শক্তিশালী কার্ড রয়েছে, যা এখনো পুরোপুরি খেলা হয়নি। লোহিত সাগরে নতুন আতঙ্ক। ইয়েমেনি বাহিনী ডুবিয়ে দিল আরও এক ইসরায়েলি জাহাজ ইটার্নিটি সি। বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের প্রতিশ্রুতি রাখল এবং ইটার্নিটি সি নামের একটি জাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা ইসরায়েলি বন্দরে যাচ্ছিল। এটি ইসরায়েল সম্পর্কিত জাহাজ চলাচলের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর অবস্থানের এক জ্বলন্ত প্রমাণ। ইটার্নিটি সি ডুবে যাওয়ার নেপথ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা একটি নৌ সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানের লক্ষ্য ছিল পণ্যবাহী জাহাজ ইটার্নিটি সি, যা অধিকৃত ফিলিস্তিনের উম্মে আল রাশরাশ বা ইলাত বন্দরের দিকে যাচ্ছিল। আক্রমণে একটি ড্রোন নৌকা এবং 6টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা আধুনিক নৌযুদ্ধের এক নতুন মাত্রা যোগ করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন জাহাজটি ইয়েমেনি নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করেছিল। ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এটি সেই দিকেই যাচ্ছিল। ফলস্বরূপ জাহাজটি আঘাত হানে এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে ডুবে যায়। তবে একটি আশার খবর হলো বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে জাহাজের ক্রুদের সকল সদস্যকে উদ্ধার করা হয়েছে, তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। পুরো অপারেশনটি অডিও এবং ভিডিও ফুটেজ সহ সম্পূর্ণরূপে নথিভুক্ত করা হয়েছে, যা তাদের দাবিকে আরও জোরালো করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধকে সমর্থন করার জন্য তাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে। তারা দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে লোহিত ও আরব সাগরে ইসরায়েলি নৌযান চলাচল ব্যাহত করতে তারা সব ধরনের পদক্ষেপ নিতে থাকবে।
তারা ইসরায়েলি দখলদারিত্বের সাথে সহযোগিতা করা আন্তর্জাতিক কোম্পানি এবং সরকারগুলিকে পুনরায় সতর্ক করেছে। তারা বেসামরিক নিরাপত্তার জন্য তাদের উদ্বেগের ওপর জোর দিয়েছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বারবার সতর্কীকরণ উপেক্ষা করার ফলেই এই জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয় জাহাজ ডোবানোর ঘটনা। এই ঘটনাটি কয়েকদিনের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী কর্তৃক ডুবিয়ে দেয়া দ্বিতীয় জাহাজ। এর আগে তারা 2টি ড্রোন নৌকা, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরে ম্যাজিক সিজ জাহাজটিকে লক্ষ্য করে। সেই জাহাজটিও সরাসরি আঘাত হানে এবং সম্পূর্ণরূপে ডুবে যায়। এই দুটি ঘটনা প্রমাণ করে ইয়েমেন কেবল মুখে বলছে না, তারা কার্যকর পদক্ষেপও নিচ্ছে। বিবৃতিতে আরও জোর দেওয়া হয়েছে যে সানার অবস্থানের মূল লক্ষ্য হল ইহুদিবাদী সত্তা এবং তার মিত্রদের গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে এবং তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করা। বিবৃতিতে নিশ্চিত করে বলা হয়েছে যে ফিলিস্তিনি উদ্দেশ্য এবং এর রক্ষকদের সমর্থনে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং আরও তীব্র হবে। এই ঘটনাগুলি আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। লোহিত সাগরের নিরাপত্তা এখন এক বড় প্রশ্নবোধক চিহ্নের মুখে। আন্তর্জাতিক বাণিজ্য রুটে এই ধরনের হামলা বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। ইয়েমেনের এই পদক্ষেপগুলো কি ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে, নাকি সংঘাত আরও বাড়িয়ে তুলবে? ইরান যেন রণহুঙ্কার দিল। তাদের শীর্ষ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল সামরিক ঘাঁটি ইরানের হামলার আওতায়। শেখার্চি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই মূল দায়ী এবং ইরান তার আত্মরক্ষার জন্য ধ্বংসাত্মক প্রতিশোধ নিতে প্রস্তুত। শেখার্চি আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি, কিন্তু প্রতিপক্ষের ধ্বংসাত্মক হামলার জবাবে 12 দিনের মধ্যে কার্যকরভাবে পাল্টা জবাব এনেছে। তিনি জোর দিয়ে বলেন, এই পাল্টা হামলায় শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তার মতে, শক্তিশালী ইরানি প্রতিশোধমূলক অভিযান সহ্য করার পরেই প্রতিপক্ষরা যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে। তিনি দাবি করেছেন, সংঘাত শেষ হওয়ার আগে শেষ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইরানি নিক্ষেপ করেছিল। শেখার্চি দাবি অনুযায়ী অসংখ্য ইসরায়েলি সামরিক, নিরাপত্তা এবং গবেষণা কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর মারাত্মক ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, শেখার্চি বলেছেন, শত্রুদের বেশিরভাগ ক্ষয়ক্ষতি কঠোরভাবে গণমাধ্যম থেকে গোপন রাখা হয়েছে। তিনি পশ্চিমা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং চ্যালেঞ্জ করে বলেছেন, শত্রুরা যদি সত্যি গণতান্ত্রিক এবং সৎ হয়, তাহলে তাদের ক্ষয়ক্ষতি বিশ্বের কাছে প্রকাশ করতে দিন। তার মতে, ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের আকাশসীমা আমাদের কাছে হয়েছে। শেখার্চি নিশ্চিত করেছেন, ইরানের অনেক হামলা কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং তেহরানের কাছে এখনো আরও অনেক কৌশলগত লক্ষ্যবস্তু রয়েছে। তিনি বলেছেন, আঘাতপ্রাপ্ত লক্ষ্যবস্তুর প্রকৃতির কারণে শত্রুদের মনোবল ভেঙে পড়েছে। তার দাবি, ইসরায়েলি সামরিক বাহিনীকে নিজেদের আশ্রয় কেন্দ্রে ফিরে যেতে হয়েছে, সাধারণ বসতি স্থাপনাকারীরা নয়। এছাড়াও তিনি প্রকাশ করেছেন যে ইরানি বাহিনী অনেক মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। শেখার্চি স্পষ্টভাবে সতর্ক করেছেন, ইরান যে কোনো নতুন আগ্রাসনের প্রচেষ্টার বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিক্রিয়া জানাতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আবারও জোর দিয়ে বলেছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো ইরানের ফায়ার রেঞ্জের মধ্যে। শেখার্চি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থকদের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো ভুলের জবাব বিধ্বংসী হবে এবং ইরানের প্রতিশোধ আগের চেয়েও বেশি ধ্বংসাত্মক হবে, যেখানে নতুন এবং অপ্রত্যাশিত সামরিক কৌশল ব্যবহার করা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, যে কোনো ভুল বা আগ্রাসনের ক্ষেত্রে আমরা সমস্ত লাল রেখা অতিক্রম করব, অর্থাৎ ইরান তাদের সীমা অতিক্রম করতে মোটেই দ্বিধা করবে না। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে শেখার্চি গর্ব করে বলেছেন, দেশটির উন্নত এবং ধ্বংসাত্মক সামরিক শক্তি রয়েছে। তারা স্বাধীনভাবে অস্ত্র তৈরি করে, দ্রুত আপডেট করে এবং দীর্ঘস্থায়ী সংঘাতে জড়াতে ভয় পায় না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের বিজ্ঞানী এবং প্রকৌশলীরা বিদেশি সহায়তা ছাড়াই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে পারেন এবং ইরানের অস্ত্রাগার যে কোনো সংঘাতের ফলাফল পরিবর্তন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন, তারা যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের তিক্ততার স্বাদ পাবে। ইরানের পরবর্তী প্রতিশোধ, নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না আমেরিকা।
ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে এই প্রতিশোধ এতটাই ভয়াবহ হবে যে আমেরিকা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না, যিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। তেহরানে এক অনুষ্ঠানে মুসাভি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশ অনুসারে এই প্রতিশোধের পরিকল্পনা করা হয়েছে। মুসাভি আরও বলেন, তবে এটি বাস্তবায়নের সুযোগ তৈরি হয়নি। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি আবারও ইরানকে আক্রমণ করে তবে তেহরান নিশ্চিতভাবেই প্রতিশোধ নেবে। যদি তারা আবার ইরানে আক্রমণ করে তাহলে তারা দেখতে পাবে আমরা কি করতে সক্ষম। সেক্ষেত্রে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না। ট্রু প্রমিস ট্রি, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের সংঘাতে ইরান মার্কিন সমর্থিত ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিশোধমূলক হামলা চালায়। ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত এবং জোরালোভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক এবং শিল্প অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালায়। অপারেশন ট্রু প্রমিস ট্রি এর অংশ হিসেবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এর মধ্যে ছিল সুপারসনিক ক্ষেপণাস্ত্র, পাশাপাশি অসংখ্য ড্রোন। এই হামলাগুলো ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর হাইফা এবং আধুনিক উন্নয়ন ও প্রযুক্তি কেন্দ্র বীর সেবাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। যুদ্ধবিরতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইরানের অবিরাম পাল্টা হামলা ইসরায়েলি সরকার অভিভূত হয়ে পড়ে এবং যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইরানি ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন বিমানবাহী যান প্রতিহত করার জন্য ইসরায়েলের অস্ত্রাগারে যোগ দিয়েছিল, তবুও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র নিজেও হামলায় যোগ দেয়, কিন্তু তারপরেও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। মুসাভি উল্লেখ করেছেন যে ইরানের প্রতিক্রিয়ায় একটি প্রাথমিক প্রতিরোধমূলক পর্যায় ছিল যা কঠোরভাবে সম্পন্ন হয়েছিল এবং তারপরে শাস্তিমূলক অভিযান চালানো হয়েছিল। মুসাভি ইরানি জাতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ইরানের মহৎ জনগণ ঐক্য ও সংহতির সাথে শত্রুর মুখোমুখি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, শত্রুকে তাদের সামনে মাথা নত করতে বাধ্য করেছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী এবং জনগণ উভয়ই যে কোনো নতুন আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য সতর্ক এবং প্রস্তুত। ইরানি সামরিক প্রধানের মতে, ইরানের প্রতিপক্ষদের জানা উচিত যে ইরানি জাতি সহজে তার মর্যাদা এবং স্বাধীনতা অর্জন করতে পারেনি। শিশু হত্যাকারী সন্ত্রাসীদের তাদের জায়গায় স্থাপন না করা পর্যন্ত তারা বিশ্রাম নেবে না। তিনি জাতিকে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীর নিষ্ঠার উপর জোর দিয়ে বলেন, নিশ্চিত থাকুন আমরা আমাদের প্রিয় শহীদদের মর্যাদা ও সম্মানের পতাকা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত উঁচুতে রাখব। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন আরও জটিল হচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলা 12 দিনের সংঘাতের পর ইরান এখন আরও কঠোর অবস্থানে। তাদের সামরিক বাহিনীর ঘোষণা অনুযায়ী পরবর্তী কোনো ইসরায়েলি আগ্রাসনে কোনো রেড লাইন মানবে না তেহরান। ইসরায়েলকে ইরানের চরম হুঁশিয়ারি, কোনো রেড লাইন থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং তখন কোনো রেড লাইন থাকবে না। আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে নাইনি এই হুঁশিয়ারি দেন। তার মতে, ইরানের বিরুদ্ধে 12 দিনের আগ্রাসনে ইসরায়েলি সরকার তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের দ্রুত প্রতিক্রিয়া শত্রুদের সব হিসাব নিকাশকে বানচাল করে দিয়েছে। নাইনি জানান, সাম্প্রতিক যুদ্ধে শত্রুর মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং ইসলামী প্রজাতন্ত্রকে আত্মসমর্পণ ও ভেঙে ফেলতে বাধ্য করা। তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পরেই শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। IRGCর এই মুখপাত্রের মতে, ইরানের শত্রুদের ইসলামী প্রজাতন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। স্যাটেলাইট তথ্যে ইসরায়েলের দুর্বলতা প্রকাশ। যুদ্ধের ময়দানে ইসরায়েল চূড়ান্ত বিজয় দাবি করলেও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরেছে। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে টেলিগ্রাফ দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘটনা স্বীকার করেনি। এমনকি কঠোর সামরিক বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যমও এই নিয়ে খবর প্রকাশ করতে পারেনি।
এই তথ্য ফাঁস হওয়ায় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কেন বেশি পরিমাণে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারল তা এখনও স্পষ্ট নয়। তবে এর সম্ভাব্য কারণ হিসেবে তারা কয়েকটি বিষয় তুলে ধরেছেন। সীমিত ইন্টারসেপ্টর। ইসরায়েল তাদের সীমিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়ে ব্যবহার করেছিল। উন্নত ইরানি প্রযুক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতি উন্নত হয়েছে এবং তারা হয়তো আরও বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তর রয়েছে। আয়রন ডোম, এটি মূলত মর্টার ও রকেটের মতো স্বল্প পাল্লার প্রজেক্টাইল থেকে সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। ডেভিড স্লিং সিস্টেম, এটি মাঝের স্তরের প্রতিরক্ষা নিশ্চিত করে এবং ড্রোনও 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। অ্যারো সিস্টেম, এটি সবচেয়ে ওপরের স্তরের জন্য, যা দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলে ফিরে আসার আগেই ধ্বংস করে ফেলে। তবে এই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রের সফল আঘাত ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রতিটি সংকটই যেন নতুন কোনো সুযোগের জন্ম দেয়। ইসরায়েল ইরান সংঘাত এর ব্যতিক্রম নয়। আপাত দৃষ্টিতে এই যুদ্ধ দুই দেশের মধ্যে সীমাবদ্ধ মনে হলেও এর ঢেউ লেগেছে তুরস্কের রাজনীতিতে, যা প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য বয়ে আনতে পারে এক নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার। ইসরায়েলের আগ্রাসন ও তুরস্কের জনগণের উদ্বেগ, এরদোয়ানের নতুন সুযোগ। ইসরায়েল শুধু ইরানের ওপর আক্রমণই করেনি, এটি ছিল তাদের সামরিক শক্তির এক বিশাল প্রদর্শনী। কিন্তু এই প্রদর্শন তুরস্কের নাগরিকদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত এবং দরিদ্র হওয়া সত্ত্বেও তুর্কিদের কাছে ইরান একটি স্থিতিশীল দেশ। তাছাড়া ইরানিদের রয়েছে এক সমৃদ্ধ প্রাচীন ইতিহাস ও সাহিত্য সম্ভার, এবং তুর্কিরা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানিদের প্রতিরোধ ও তাদের ধর্মীয় নেতৃত্বের প্রতি আস্থাকে সম্মান করে। ইরাক বা লেবাননের ওপর হামলার চেয়ে ইরানের ওপর ইসরায়েলি হামলার ঘটনা তুরস্কে ভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তুর্কিরা এখন মনে করছে ইসরায়েলের আসলে আরও বড় উদ্দেশ্য রয়েছে, যেমন বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার। এর ফলে তুরস্কের নাগরিকদের মধ্যে এই বিশ্বাস দানা বাঁধছে যে তুরস্কই হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। ইরানে হামলার পর তুর্কিদের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার প্রথম ও প্রধান উদ্বেগ তৈরি হয়েছে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রশ্ন উঠছে, তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কি অবস্থা? আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি F-35 শনাক্ত করতে পারবে? এই প্রশ্নগুলো ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে দৈনন্দিন আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল। এরদোয়ানের নির্বাচনী কৌশল, প্রতিরক্ষা শিল্পের সাফল্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। তুর্কি জনগণের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত। এরদোয়ান ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেয়া এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম দুর্নীতি মামলায় গ্রেপ্তার এবং অর্থনৈতিক সংকটের বাইরে এরদোয়ান যেখানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সাফল্য দেখতে পারেন তা হল নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বিকাশ। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচনী প্রচারাভিযানে নামার ক্ষেত্রে এরদোয়ান ইসরায়েল ও তুরস্কের তুলনামূলক প্রতিরক্ষা বিষয়ক অর্জনগুলোর ওপর জোর দিতে পারেন। 2023 সালে নির্বাচনের আগে তিনি তুর্কি নৌবাহিনীর ফ্ল্যাগশিপ টিসিজি আনাদোলুকে সামনে এনেছিলেন। এই বিশাল জাহাজে সাধারণ তুর্কি নাগরিকদের ওঠার সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা এর বিশালতা নিয়ে মুগ্ধ হয়েছিলেন। নির্বাচনের মাত্র 34 দিন আগে জাহাজটি সামরিক শক্তিতে যোগ করা হয়, যা এরদোয়ানের জন্য একটি বড় নির্বাচনী কার্ড ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তুরস্কের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রতি তুর্কি নাগরিকদের মনোযোগ আরও বেশি থাকবে। এরদোয়ানও নির্বাচনী প্রচারণার সময় এই বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দিতে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। তুর্কিদের সংখ্যাগরিষ্ঠ একটা অংশ বিরোধীদের তুলনায় এরদোয়ানকে স্থিতিশীল তুরস্কের শক্তি হিসেবে দেখে। ক্রমবর্ধমান অস্থির এই অঞ্চলে দেশ পরিচালনার জন্য বিরোধীদের মধ্যে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সংকল্পের অভাব রয়েছে বলে তারা মনে করে। টিসিজি আনাদোলু,
সামরিক শক্তির নতুন প্রতীক। টিসিজি আনাদোলু জাহাজ সংযোজন তুর্কি সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এক ব্যাটালিয়নের একটি বাহিনী পরিবহন এবং 8টি নৌযান বহন করতে সক্ষম। এমনকি বিমান পরিচালনাও করা সম্ভব এই জাহাজ থেকে। এটিকে অত্যাধুনিক ড্রোনের চেয়েও বড় কিছু সামরিক সম্পদ হিসেবে দাবি করা হয়ে থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে এরদোয়ানের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে সংযত ও গঠনমূলক। তিনি ট্রাম্পের সঙ্গে একটি আলাদা যোগাযোগের চ্যানেল খোলার চেষ্টা করেছিল, যার মধ্য দিয়ে ইস্তাম্বুলে একটি মার্কিন ইরান বৈঠক করা হয়। যুদ্ধকালীন এরদোয়ানের মন্তব্যগুলো আগের মতো আক্রমণাত্মক ছিল না, যা তার কৌশলগত দূরদর্শিতা প্রমাণ করে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। ইরান ইসরায়েল সংঘাতের পর এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সেই বিতর্কের আগুন আরও উস্কে উঠেছে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, ইরান কি নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। তিনি মনে করেন, গত মাসে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে। তবে ট্রাম্পের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান নতুন স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, হামলার লক্ষ্যবস্তু হওয়া 3 ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য, আমরা অন্তত 1 থেকে 2 বছর তাদের কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা মূল্যায়ন এমনটাই বলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন মত। নতুন করে পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই 13ই জুন ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা। এর 1 সপ্তাহ পর ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত 21 জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ 3টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে। ওই দিনই ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে। অন্যান্য কর্মকর্তারাও একই দাবি করেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নতা দেখা গেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA জানিয়েছে, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, ধ্বংস হয়নি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয়, ট্রাম্পের উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে এয়ারফোর্স ওয়ানে নিউ জার্সি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান এটি অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে। রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বলবো এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয় ওদের অন্য কোনো স্থানে আবার শুরু করতে হবে, আর যদি ওরা শুরু করে তাহলে সেটা হবে এক বড় সমস্যা। তিনি আরও বলেন, তেহরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না এবং ইরান তার সঙ্গে বৈঠক করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। গত জুনে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালায়। ওই সময় থেকে IAEA এর পরিদর্শকরা ইরানের কোনো স্থাপনায় প্রবেশ করতে পারেননি। যদিও সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পরিদর্শন ফের শুরু করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করেছে, যেখানে বলা হয়েছে, যতক্ষণ না তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে। গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনীর ভেতরের চিত্রটা ভয়ঙ্কর। হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজেদের ভুলেই মারা গেছে 31 জন সেনা। ভাবা যায়, ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
প্রতিবেদনে জানা গেছে 2023 সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 440 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে 72 জন মারা গেছেন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর প্রায় 16%। আরও চমকপ্রদ তথ্য হলো, নিহতদের মধ্যে 31 জনই মারা গেছেন নিজেদের ভুলবশত ছোড়া গুলিতে, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ফ্রেন্ডলি ফায়ার। এছাড়া গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় মারা গেছেন 23 জন। সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে 7 জন আর অজ্ঞাত গুলিবর্ষণে নিহত হয়েছেন 6 জন। অর্থাৎ ইসরায়েলি সেনারা যুদ্ধক্ষেত্রে যতটা না হামাসের আক্রমণের শিকার হচ্ছেন, তার চেয়েও বেশি ঝুঁকির মধ্যে আছেন নিজেদের সহযোদ্ধা এবং অসতর্কতার কারণে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত 18 মার্চ ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান আবার শুরু করে, তখন থেকে এখন পর্যন্ত 32 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে 2 জন মারা গেছেন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায়। ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 882 জন সৈন্য নিহত এবং 6032 জন আহত হয়েছে। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্র গোষ্ঠীর গুলিতে প্রাণ হারান 2 ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়ার ইলিয়াহু। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর 53তম আর্মোর ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। 4 জুলাই দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও 2 সেনা আহত হয়েছে। আর ইয়াই ইলিয়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েল গাজায় তাদের বর্বরতা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী এই যুদ্ধে 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে অন্তত 35 জন এখনো জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত। স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে, গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও। রাডার স্যাটেলাইট ডেটা, লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরও বলছে, সংঘাতের প্রথম 8 দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরও উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে, সমন্বিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হলো তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন।
সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস 3 এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরও তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়।